নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুতলয় সত্যি। আজকে একটি ছোটদের হাসির গল্প, নজর উঁচু। লেখক আশাপূর্ণা দেবী। মাথা ফাটার কথা কি বললেন মশাই? নাতির মাথা ফেটেছে, 3-4টে স্টিচ দিতে হয়েছে। একে আপনি বলছেন মাথা ফাটা? তার মানে মাথা ফাটা কাকে বলে চোখে দেখেননি কখন? শুনবেন মাথা ফাটা কাকে বলে? আমারই মেজো ছেলে, ঠিক ওই রকম বছর 3-4 বয়স, চিনি থেকে গড়গড়িয়ে গড়াতে গড়াতে একেবারে ডিগবাজি খেয়ে পড়লো উঠোনের মাঝখানে। আর সঙ্গে সঙ্গে মাথার খুনিখানা সে ডাবের মুখটি কাঁটার মতো খুলে ছিটকে বেরিয়ে গেল। শিউরে উঠে কাঁটা দেওয়া গায়ে বলি, সে কি? ভদ্রলোক মিটিমিটি হেসে চোখ তেড়ছে বললেন, আর সে কি, দিস ইজ এ ফ্যাক্ট, একেবারে জ্যান্ত সত্য। ছুটে ছেলেকে তুলে যে উড়ে যাওয়া খুনিখানাকে কুড়িয়ে নিয়ে ছেলের মাথার গর্তয় চাপা দিয়ে দৌড়লাম পিঞ্জিতে। ডাক্তার চন্দ্র তখন পিঞ্জিতে রয়েছে। আমার ছোট ভাইয়ের বিস্তৃত শালার ভাইরা ভাই হয়। তার কাছে গিয়েই পড়লাম। শুনলে মশাই বিশ্বাস করবেন না, কেস যাকে বলে সাংঘাতিক। দেখে ঘাবড়ালো না, শুনিয়ে ফিরিয়ে নিরীক্ষণ করে দেখে বলল, যন্ত্রপাতি। তারপর মাত্র 2 ঘন্টার মধ্যে পেরে ঠুকে সেলাই করে বেমানুক জুড়ে দিল। বলল, নিয়ে যান রজনীতে আপনার ছেলে, হপ্তা 3 শুয়ে রাখবেন, ব্যাস। বলবো কি আপনাকে, 2 সপ্তাহ লাগলো না মশাই। ছেলে মল্লযুদ্ধ করে বেড়াতে লাগলো। যেদিন শীত কাটাতে নিয়ে গেছি, যন্ত্র নিজেই অবাক। বলে, জেলায় খুঁজে পাচ্ছি না যে রজনীতা, কি ব্যাপার? যে ছেলে আমার এখন কানাডায় রয়েছে, ইঞ্জিনিয়ারিং করতে গেছে, এনে দেখাবো। পাড়ায় এসে গেলাম যখন, থাকবোই তো। চুল উল্টে দেখবেন, তা খুঁজে পাবেন না। অবাক নিঃশ্বাস ফেলে বলি, সত্যি শুনিনি কখনো এরকম। শুনবেন কথা নেই। উনি একটু উচ্চাঙ্গের হাসি হাসি। হোল ইন্ডিয়ায় তো এরকম কেসা দ্বিতীয় হয়নি, আগেও না পরেও না। চন্দ্র বলেছিল, আমাদের মেডিকেল জার্নালে এ ধরনের কেস পড়েছি 2-1টা। খুব সম্ভব রাশিয়ায়। হ্যাঁ, রাশিয়া ছাড়া আর কোথাও হবে ঘটনা? তা চন্দ্র সাহস আছে, দিল তো ছেলের খুনিতে পেরেক ঠুকে। সে পেরেক ঠুকাই, পরে ধারে ধারে সেলাই লাগানো, তাকি আর খুনে চাঁদি লাগানোর মতো। রজনীবাবু মৃদুমন্দ হাসতে থাকে। রজনী সরকার আমাদের নতুন প্রতিবেশী, রোগা টিংটিঙে ঈষৎ খোনা খোনা গলা। 3-4 হলো এ পাড়ায় এসেছে। নিমাইয়ের দোকানের দোতলার ফ্ল্যাটটা সম্প্রতি খালি হয়েছে, তাতেই এসে অধিষ্ঠিত হয়েছে। আলাপ ওই নিমাইয়ের দোকানে। নিমাইয়ের দোকানটা অনেক রকম, কাজেই ওর দোকানে সকালের পাউরুটি আনা থেকেই যাওয়া আসা শুরু। আলাপও হয়ে গেছে। কদিন আগে ভাইজির ছেলেটা 2 দণ্ডের জন্য বেড়াতে এসে পড়ে মাথা ফাটিয়ে মাথায় ব্যান্ডেজ বেঁধে বাড়ি ফিরে। নিমাইয়ের কাছে সেই গল্প করতে উনি বসেছিলেন দোকানে তুলে।
গল্পটা শুরু হতে না হতেই যেন তার উপর ঝাঁপিয়ে পড়ল। বলে উঠলেন, মাথা ফাটার কথা বলছেন? কি দেখেছেন সেই মাথা ফাটা? সেই আলাপ। বিকেলেই দেখি আমার বাড়ির গেট ঠেলে ঢুকছে। দেখতে পেতেই বলে উঠলেন, এই এলাম ভালো করে আলাপ করতে। পাড়ায় এলাম যখন। কি করছেন? গোলাপ গাছের গোড়া করছেন? মাথা খারাপ। গোলাপ গাছের গোড়া খুঁড়তে আছে, পিঁপড়ের বাসা হবে। কোথা থেকে চারা আনিয়েছিলেন? নাইনিতাল থেকে? কলকাতা? গ্লোব নার্সারির? ও, ও কি আর গোলাপ মশাই? ওসব হচ্ছে প্রলাপ। হ্যাঁ, একবার গোলাপ বাগান করেছিল রজনী সরখের। মিহিজামে থাকি তখন। এক্সিবিশনে দিয়েছিলাম, ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। তখনকার গভর্নর এসেছিলেন প্রাইজ দিতে। আমার হাতটা ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, সরকে, এই জীবনে কত গোলাপই তো দেখলাম, কিন্তু তোমার গোলাপের মতো নুন। সবটাই অবশ্য ইংরেজিতে বলেছিল। মুখস্থ রাখার সুবিধের জন্য বাংলায় ট্রান্সলেট করে নিয়েছিলাম। হ্যাঁ, তাকে বলি গোলাপ। হেসে বললাম, কি করব বলুন, গোলাপ না জুটলে প্রলাপ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তা বটে। রজনী সরখের টিপে টিপে হাসে। বাড়িতে এসেছেন, একটু বসাতেও হয়, চাটাও দিতে হয়। সরখেল মশাই চায়ের কাপ নিয়েই বলে ওঠেন, কাপ কোথাকার? বেঙ্গল পটানির বুঝি? তাই আবার মোট্টা সোট্টা। চায়ের কাপ যদি কিনতে চান, জাপান থেকে কিনবেন। আগে আমি যখন সার্ভিসে ছিলাম তাই কিনতাম, তাছাড়া কোনোখানে নয়। তাতে চা খেয়ে চায়ের টেস্টই বদলে যায়, বুঝলেন? এখন আর জাপানে ফাপানে যাওয়া আসা নেই। অফিসের কাজে জাপানে যেতে হতো বুঝি? শুধু জাপানে? রজনী সরকেল তার সেই আত্মস্থ হাসিটা হাসে। কোথায় নয়, নিজ পৃথিবী সর্বত্রই যেতে হবে। কাজে তখনও ওঠেনি মা, তাই ওখানে আমাদের কোম্পানির ব্রাঞ্চ ছিল। থাকলে কোম্পানির এজেন্ট হয়ে চলে যেতাম। কথা বলতে বলতে শিশির এলো বাইরে থেকে হাসতে হাসতে। বকে উঠলাম, কাল থেকে তো জ্বর, আর সেই তুই বেরিয়েছিলি? শিশির বলল, আরে ভারী তো জ্বর, 99.5। রেগে মেগে বলি, ভারী তোটা? সত্যি ভারী হতে কতক্ষণ? সহসা সরখেল মশাই প্রসঙ্গটার উপর ঝাঁপিয়ে পড়ে। পরে ধীরে ধীরে বুঝেছি এটাই ওর পেশা। বলে ওঠেন, বেশিক্ষণ নয় হে ছোকরা, বেশিক্ষণ নয়। আমারই তো গতকাল রাত্রে দিব্যি রুটি তরকারি খেয়ে শুতে যাচ্ছে, হঠাৎ মনে হলো জ্বর জ্বর। সঙ্গে সঙ্গে চট করে বেড়ে উঠে 1 ঘন্টার মধ্যে 106.5 জ্বর। চমকে উঠি, 106.5? বলেন কি? রজনীবাবু নিজস্ব ভঙ্গিতে হাসে। 6.5 শুনে চমকে উঠলেন। আমি যখন রাজস্থানে ছিলাম তখন একবার 108 পর্যন্ত জ্বর উঠেছিল আমার। নূতলা এপ্রিলের দুপুর। পৃথিবীরও যত জ্বর বাড়ছে, রজনী সরখেলও তত জ্বর বাড়ছে। রুদ্ধশ্বাসে বলি, তারপর? তারপর আর কি, জয়পুর থেকে বরফ কেন, 2 মণ বরফ চাপিয়ে চাপিয়ে তবে জ্বর নামলো। মরুভূমির দেশ তো, জল নেই তো। জল তো নেই যে পাড়া গায়ের মতো ঘড়া ঘড়া জল ঢালবে।
শুনতে পাই আমার ঠাকুরদার বাবা একবার জ্বর বিকন হয়েছিল। এক পুকুর জল মাথায় ঢালা হয়েছিল। পরদিন সবাই দেখে শুধু কাদার গায়ে রাজকাশি মাছ আটকে বসে আছে। হঠাৎ শিশির বলে ওঠে, আর সেই মাথার জলগুলো বয়ে গেল, আর একটা পুকুর হলো। এই দেখো ছেলের কথা, সে জল তো ঠাকুরদার বাবার ব্রহ্মতলই শুনছে নিচ্ছে। কোমরের পর্যন্ত হা হয়ে গিয়ে আমার ঠাকুরদাকে বলেছিল। তাই তো সরখেল, দেখে শুনে তো তাজ্জব হয়ে যাচ্ছে, জলটা যাচ্ছে কোথা। কিন্তু আপনি রাত্রে অত ঝড় গেছে, আজই বেরিয়েছেন কেন? আমি রাতে জ্বর গেছে বলে সকালে বেরোবো না? কালের মশাই, অবশ্যই রজনী সরখেলকে তো জানেন না। ফুটবল খেলতাম মশাই, কুয়ারের মতো দারুণ খেলতাম। খেলতে খেলতে আছাড় খেয়ে ডান হাতুর মালাই চাকিখানা হাতু হয়ে ঝরে পড়ল। সেই হাঁটুতে নিচে লাগিয়ে নেমে পড়লাম মাঠে। হিন্দ জিতে নিয়ে হিপি পুনরায় করতে করতে চলে না। শিশির বলল, বাহ, আপনার জায়গায় কি সব বিদ্যেই আছে, ফুটবলও খেলতেন? রজনীবাবু আক্ষেপের হাসি হাসছে। শুধুই ফুটবল, খেলার জগতে একদিন রজনী সরকারের নাম মুখে মুখে পিটত। আর সবই ইতিহাসের কথা হয়ে গেছে। পুরোনো খবরের কাগজ পড়ো তো জানতে পারবে। অবশ্য তোমার জন্মানোর আগের কাগজ পড়তে হবে। হঠাৎ রাস্তায় একটা শোরগোল উঠল। কি ব্যাপার? গেটের ধারে এগিয়ে গেলাম সব। না, তেমন কিছু না। একটা সাইকেলের সঙ্গে একটা রিক্সা গাড়ির ধাক্কা লেগেছে। সাইকেলওয়ালা রাস্তায় পড়ে গিয়েছিল। কি ভাগ্যি ঝেড়ে উঠল, আর রাস্তার ভিড় ফ্যাক ফ্যাক করে হাসতে লাগলো। রজনীবাবু উদ্যত গলায় বললেন, ওই দেখুন আমাদের দেশের চরিত্র। লোকটা পড়ে গেল, কিছুও তো লেগেছে, তাকে দেখে তোল, তা না হাসতে দাঁত বার করে। অন্য কোনো দেশে এমনটি হয় না। আমি যখন কলম্বোয় মোটর অ্যাক্সিডেন্ট করি, সেখানে লোকের কি ব্যবহার, সেখানে লোকের কি ব্যবহার যে দেখেছি। কলম্বোতেও ছিলেন বুঝি? বললাম তো, ইহো পৃথিবীর সব জায়গাতেই একবার করে ঢু মেরেছে রজনী সরকার। এখন বিষ হারানো ঢোলা সাপ হয়ে নিমাইয়ের দোকানের দোতলায় পড়ে আছে। বাস্তবিক মশাই, গ্যাট অফিসার আর বিষ হারানো সাপ এক বস্তু। সে যাক, কলম্বোর অ্যাক্সিডেন্টের কথা বলছিলাম না, তার থেকেও ভদ্রতা দেখেছি জাপান। ওখানে হলো ট্রেন অ্যাক্সিডেন্ট। শিশির বলে উঠল, সর্বত্রই বুঝি আপনি একটা করে অ্যাক্সিডেন্ট হলেন? তা ঘটায়। রজনী সরকেল আত্মস্থের হাসি হাসেন। বলেছিলাম তো, গুয়ার গোবিন্দ লোক আমি। এই রজনী সরকেল আমাদের প্রতিবেশী হয়েছে এবং নিত্য দুবেলার অতিথিও হয়েছে। সকালবেলা চাটা আর খবরের কাগজ পড়াটার পাঠ এখানেই চুকিয়ে নেন রজনী। এসেই হাত, ওই এখনো কাগজ দেয়নি? দুঃখের সঙ্গে বলি, আর বলবেন না, কে এত দেরি করে? রজনী সরকেল উদ্যত্তস্বরে বলে, দেরির কথা আমায় কি শোনাতে এসেছেন মশাই? আমি যখন
আমস্ট্রিটে থাকতাম, ওখানকার কাগজ দিত বেলা 12টায়, বুঝলেন? 12 o'clock। একদিন হেগে বললাম, কাগজগুলোকে ব্রেকফাস্টের সঙ্গে পড়ে বা লাঞ্চের সঙ্গে। মন্ত্রী মশাই বললে বিশ্বাস করবেন না, দুপুরেও কাগজ নেই। ভাবলাম রাগ করে বন্ধ করে দিয়েছি। মোহনী রাত্রে ডিনার টাইমে হঠাৎ খোলা বারান্দা দিয়ে টাক করে পড়ল। না, দড়ি বাঁধা খবরের কাগজ, বুঝুন। তাই বলছি, আমায় আর দেনি দেখাতে আসবেন। ওকে আর আমরা কিছুই দেখাতে চাই, উনি যা দেখাবার দেখা। আমাদের গোয়ালা দুধে জল দিলে রজনীবাবুর গোয়ালা জলে দুধ দেয়। আমাদের ঝি কামাই করলে রজনীবাবুর ঝি কাঠ ছেড়ে চলে যায়। আমাদের চাকর মুখের ওপর জবাব করলে রজনীবাবুর চাকর নাকের ওপর ঘুষি লাগায়। আমাদের বাজারে মাছের কিলো 10 টাকা হলে ওদের বাজারে 22 টাকা। যেদিন বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টির দিন, সেদিন আমাদের গেট ছাপিয়ে চৌকাঠ ডিঙিয়ে বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে। পরদিন সেই গল্প হচ্ছিল নিমাইয়ের দোকানে বসে। রজনী সরকার ঝাঁপিয়ে পড়লেন জহারিতে, বললেন, "হ্যাঁ, বাড়ির মধ্যে জল ঢোকা দেখাচ্ছে। আমার বাড়িতে একবার উঁকি দিয়ে দেখতে যেতেন যদি, দেখতেন জল ঢোকা কাকে বলে। জল তো ঘরের মেঝে ছাপাতে ছাপাতে খাটের উপরে উঠল, আস্তে আস্তে আলমারির মধ্যে, ড্রয়ারের ভেতরে, টেবিলের টপে। তাই বললেন বিশ্বাস করবেন কিনা জানি না, পরদিন সকালে জল নামলে দেখি নস্যের কৌটোটা থেকে ফাউন্টেন পেনটার ভেতর পর্যন্ত জল। ফলে ভাড়ার ঘরের অবস্থাটা অনুমান করুন। রাস্তার জলে তেল ভাসতে দেখেছিলাম সেদিন, দেখেননি? আপনি লক্ষ্য করেননি। লক্ষ্য করলে দেখতেন তেল ভাসতে, মানে তার আগের দিনে আমার 5 ট্রেনের টিকিটের মুখ কাটা হয়েছিল কিনা। উনি একবার থামলে, বলে উঠলাম, কিন্তু আপনারা কি করলেন? ছাতে উঠে গেলেন? ছাতে? ছাতে উঠবো কি? কি কোথায়? ছাতে উঠেনি, বরং শুনে আসবেন। বহুদিন পরে একটা পুরোনো বিদ্যে ছাড়িয়ে নিল, বুঝলে? ঘর থেকে দাঁড়া, ডান থেকে অন্য ঘর হাতাত দিয়ে রাখতে। আমার সমস্যাই জানেনি। বড় ছেলে বোম্বে, মেজ ছেলে কানাডায়, ছোট ছেলে খড়গপুর, শ্বশুর বাড়িতে থাকবার মধ্যে আমি আর গিন্নিকে গোদরেজের উঁচু আলমারিটার মাথায় তুলে রেখে চালিয়ে চললাম ছাতা। কি ছাতা! নিমাই ভুরু তুলে বললে, কিন্তু রজনীবাবুর দুধতলা, আমার দোকানে জল ঢুকলো না, আর আপনার ঘরে। এই দেখুন নিমাই বাবু, এনে তর্ক। আমার যে বাসায় রান্নাঘরের ছাদ ছেঁদা, অ্যাসবেস্টাস তো, ওই ছেঁদা দিয়ে জল পড়ে পড়ে ওই কাণ্ড। বৃষ্টিটা তো আকাশ থেকেই পড়ে, মাটি ফুঁড়ে তো ওঠে না। সেই আকাশ ফুটো হওয়া জলগুলো সব রান্নাঘর থেকে গনিয়ে গনিয়ে। এরপর আর তর্ক করার মুখ কোথায়? জলটা যে আকাশ থেকেই পড়ে, এ কথা তো অস্বীকার করা যায় না। নিমাই তাই অপ্রস্তুত গলায় বললে, ও তা বটে, তা আগে সাঁতার টাতার জানতেন বুঝি? সাঁতার জানতাম কিনা? কি বলছেন? রজনী সরকেল একটি নস্যি নিয়ে মৃদু হেসে বললেন, মিহির সেনের তো এত নাম শুনেছেন,
আর গুরুর নাম শুনেছেন কখনো? শোনেননি, শুনবেন না তো। ছাত্র আর পুত্র এরাই হচ্ছে জগতের সেরা কৃতজ্ঞ। তার মানে মিহির সেনের সাঁতার শিক্ষার গুরু আপনি? মানে আপনার কাছেই তার? চোখ গোল করে নিমাই। রজনী সরকেল আর একটি নস্যি নিয়ে জামার হাতা ছাপতে ছাপতে আত্মস্থ গলায় বলেন, হাতে খনি থেকে। তা সেদিন তাহলে পুরনো বিদ্যাটা ঝালালেন? বড় আনন্দ পেলাম। সকালে বরং জল নেমে যাওয়ায় মনটা খারাপ হয়ে গেল। দেখ, আমার জিনিসগুলো দিয়ে দাও। নিমাই একখানা সানলাইট, 100 গ্রাম মাখন, 200 নোনতা বিস্কিট আর একটা টুথব্রাশ প্যাকেট করতে করতে বলল, দামটা এখনই দেবেন? এই দেখো, শুনলে এখন বাজার যাচ্ছি, তোমার দোকানের লোক দিয়ে দোতলায় পাঠিয়ে দাও, আমি আসছি। কিন্তু কদিনের পাওনা বাকি রয়েছে সরকেল মশাই। কি তুমি বাকি দেখাচ্ছ নিমাই? সরকেল মশাই প্রায় ছিটকে ওঠে। বাকি দেখতে চাও তো আমার পুরোনো হিসেবের খাতা দেখিয়ে দেব। যেখানে যখন গিয়েছি থেকেছি, কখনো নগদ দাম দিয়ে জিনিস কেনেনি রজনী সরকেল, বুঝলে? আর কখনো বকেয়া বিল মিটিয়ে দিয়ে চলে আসেনি। তুমি আজ নিমাই দাস আমায় বাকি দেখাতে এসেছো? রাগে গড়গড় করতে করতে দোকান থেকে বেরিয়ে যান রজনী সরকেল। দোকানের অন্য খদ্দেররা বলা বলি করে, মাথায় ছিট আছে নাকি লোকটার? নিমাই গম্ভীরভাবে বলে, ছিট নয়, সাটিন। তার রজনী সরকারের কথা নিয়ে আমোদ আহ্লাদে ছিলাম বেশ আমরা। আচমকা এক দুর্ঘটনার খবরে পাড়া শুদ্ধ সবাই যেন বসে পড়ল। খবরটা এনে দিল নিমাইয়ের দোকানের সেই ছোকরা ছেলেটা। বলল, এই মাত্র দোতলার সরকারি দিকে ট্যাক্সি ডেকে দিয়ে এলাম। হাসপাতালে গেলেন, সরকার মশাইকে কি যেন কোনখানে ছুরি মেরেছে। শুনে সকলে এক করে সত্যিই বসে পড়লাম আমরা। সে কি? কোথায়? কখন? কেন? সে কি অবশ্য উত্তর নেই। কোথায় এর উত্তর আছে? মানিকতলার কাছে কোন বন্ধুর বাড়ি গিয়েছিলেন। ফেরার সময় কখন? সন্ধ্যে 7:30টায়। কেন? রাহা জানি। ঘড়ি, আংটি, কলম, পার সব ছিনিয়ে নিয়েছে, পিঠের দিক থেকে ছুরি বসিয়ে। আমরা পাড়ার সবাই মিলে ঠিক করলাম আজই যাওয়া হোক হসপিটালে। বেচারি রজনী সরকেল, বন্ধু লোক। আমরা গেলাম কজনে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। সরকেল গিন্নি একটু লাজুক লাজুক আছেন। মাথায় কাপড় দিয়ে আস্তে আস্তে বললেন, একটু ভালো আছেন, তবে কথা তো শোনেন না। ডাক্তার বলেছে ওঠা চলবে না। নার্সটা ধমক দিচ্ছে, উনি বালিশে ঠেস দিয়ে উঠে বসে আছেন। যাক, তাও ভালো। আমরা পর্দা ঠেলে গিয়ে ঢুকলাম। নিমাইও ছিল সঙ্গে। রজনী সরকেল হই হই করে উঠল, এই, আরে আসুন আসুন, কি মুশকিল, আপনারা এত সবাই কষ্ট করে কে খবর দিল? পেট নম্বর টম্বর জানলেন কি করে? বললাম, কি করে আর জানা হলো। রজনী সরকেল নিমাইয়ের দিকে তাকিয়ে হাসল। ওহে, তোমার ঠাট্টা আর ফাঁকি দেওয়া কেন? কি যে বলেন সরকেল মশাই। নিমাই দুঃখিত গলায় বলে, কিন্তু ডাক্তারের কথা মানছেন না শুনলাম। তা কি ঠিক হচ্ছে? ডাক্তার? ডাক্তারের কথা শুনতে হবে আমাকে? রজনী সরকেল দরাজ গলায় বলে ওঠে, তুমি আমায় ডাক্তার
সরকারের হুমকি দেখাতে সোনানি মায় রজনী সরকার গুড বয়ের মতো ডাক্তারের নির্দেশ মানে ভারী তো পিঠের ডানায় একটু ছুনির খোঁচা, তার জন্য 3 হপ্তাহ শুয়ে থাকতে হবে। ভূতের কাছে মামদোবাদি মানে সেবার যখন খুন হয়েছিলাম তখনই 10 দিনের বেশি। খুন হয়েছিলেন? আমাদের সকলের চেয়ারগুলো নড়ে উঠল। সমবেত সঙ্গীতের মতো ঐক্যতান বাদনের মতো আমরা 5 জনে একই সুর। খুন হয়েছিলেন মানে? মানে এই যুগে আবার খুন আমার মানে বোঝাতে হয় নাকি মশাই? মানে একেবারে নির্ভেজাল শোনা, যাকে কাগজের ভাষায় মানে নিহত। রজনী সরকেল বুকের মাঝখানে বুড়ো আঙুল ঠেকিয়ে বলেন, এই এই এইখানে গুনি একেবারে এফোড় এবারে সেই প্রথম কম্বনিয়া গেছে। হঠাৎ তো বুঝি না কেন, না বুঝে একটা নিষিদ্ধ এলাকায় পা দিয়ে মরেছে। ব্যাস সঙ্গে সঙ্গে গরম বললাম ঘাস। কিন্তু তারপরও আপনি মানে লজ্জা করার কি আছে? কি আছে বলেই ফেলুন না। রজনী সরকেল বলে ওঠেন, তারপরও রজনী সরকার বেঁচে পড়তে পৃথিবীতে চড়ে খাচ্ছে কি করে, এই বলতে চাইছেন তো মশাই? এ হচ্ছে রজনী সরকার, এরা আরে ফেলকি খেলে বুঝলেন? কোন মানুষের হাত মনেও মরে না, পুনেও পড়ে না, তবে লাশটা কুড়িয়ে নিয়ে গিয়ে পোড়াতে পারেন। কম্বোডিয়ার মৃতদেহ সৎকার করতে পোড়ানোর কথা জানেন না বোধ হয়, আমিও জানতাম না, কার্যক্ষেত্রে দেখলাম। তবে কাটকানে দুলাম, তাই জোগাড় করতে গেল বেশ কিছুক্ষণের জন্য। মরাকে আর পাহারা দেবার কি আছে ভেবেই বোধ হয় সবাই মিলে চলে গেল। দেখ আমিও চোঁচো দৌড়, একটা পুরো মন্দিরে ঢুকে 10 মিনিট চুপচাপ শুয়ে। তারপর আর কে শুয়ে রাখতে পারে রজনী সরকার? ধরা পড়ার ভয়ে বুক পিঠের 2 ফুটোয় সোনা ছিপি গুঁজে রক্ত বন্ধ করে ছদ্মবেশে একেবারে শটান দিছে। আমাদের হা আর বুঝতেই চায় না, অবাক হয়ে ভাবে, অথচ এখনো রজনী সরকেলের জীবনী লেখা হচ্ছে না, হাজার হাজার শিষ্যও নেই না। রজনী সরকেল আমাদের এই 5-5টা হাঁ করা মুখ দেখে কৌতুক আর কৃপার হাসি হেসে বললেন, বুঝে ফেলুন মশাই, মাটিটাকে ঝুঁকে যেতে পারে, অবাক হওয়ার কিছু নেই। অভ্যাসে কি না হয় চেষ্টা। আসল কথা রজনী সরকারের নজর উঁচু, ছোট খাটোর মধ্যে যায় না। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এইরকম গল্প নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।